কেমন যেন টক বিষণ্ণতা মাখানো একটা মুখ। মা আর দিদার কথাবার্তা শোনার পর ছবিটা দেখে আমার অমনটাই মনে হয়েছিল। দিদা বলেছিল, ওর জন্য কোনো গরিব ঘরের মেয়ে এনো মা, না হলে এ বিয়ে টিকবে না। তেমনি বাবা নেই, ভাইয়ের সংসারে থাকে। ভালো তো, এ মেয়ে তবে নিচু সুরে বাজবে। তাও বিয়ের আগে ওদের পরিষ্কার জানিয়ে দিও, ছেলে শুধু ছবি আঁকে, কাজ টাজ তেমন কিছু করে না। মায়ের গলা উঁচু স্বরে বাজছিল। অরু মামা মানে ছোট মামা কিন্তু দিব্যি ছবি আঁকে, প্রদর্শনীতে দেয়, দু একটা বিক্রিও হয়। দিদা বলেছিল, তুই দেখতে যাবি তো? মেয়েটার সামনে মাধ্যমিক। কথাগুলো শেষ করেনি মা, একটু থেমে আবার বলেছিল, পরীক্ষার পর বিয়ের দিন ঠিক কর। তাই হয়েছিল। বিয়েতে তেমন জাঁকজমক হয়নি। মামি শ্বশুরবাড়িতে ঢুকেছিল এক মুখ হাসি নিয়ে। আশীর্বাদ পর্ব চুকে গেলে আমরা গিয়ে ধরেছিলাম মামিকে। মামি বলেছিল ওকে মামনি বলে ডাকতে। প্রথম দিনেই নতুন বউয়ের এমন ইচ্ছা প্রকাশ দিদার কানে যেতেই সানাইয়ের সুর বদলে গিয়েছিল। সেই টক বিষণ্ণতাটুকু পিছনে ফেলে এসেছিল বলেই মামুনির মুখের হাসি মিলিয়ে যায়নি। হয়তো কিছুটা ম্লান হয়েছিল, তবে সেটুকু সেদিন নতুন শাড়ি গয়নার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। চোখের আড়ালে থাকা একটা ঘর তখন আমাদের আকর্ষণের আর এক কেন্দ্রবিন্দু। বরাবর দেখেছি অরু মামা ছাদের একটা ঘরকে স্টুডিও বানিয়ে ঘাড় গুজে বসে বসে ছবি আঁকত। এই দৃশ্যের কি কোনো পরিবর্তন ঘটবে? অনুচ্চারিত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সকলেরই মনের মধ্যে। আসলে প্রবেশ নিষেধ লেখা একটা অদৃশ্য বোর্ড ঝোলানো থাকতো ঘরের বাইরে। সেই ঘরের দরজা খুলেছিল মামুনি। তবে ঘরে কতটা প্রবেশ করতে পেরেছিল সেটা আমার অজানাই ছিল। অরু মামার ফুলসজ্জার পরের দিন মা মাসিদের মধ্যে তুমুল হাসাহাসি আর ফিসফিসানি চলছিল কিছু একটা নিয়ে। এক মামাতো দিদির মুখে শুনেছিলাম মায়েরা নাকি গত রাত্রে ফুলসজ্জার ঘরে আড়ি পেতে শুনেছে। মামি অরু মামার কাছে আবদার করেছে ওর একটা ছবি এঁকে দিতে হবে। তার উত্তরে অরু মামা কী বলেছে সেটা যদিও শুনতে পাইনি। আমরা পরের দিনই ফিরে এসেছিলাম। ফিরে আসার সময়ও মামুনি হাসছিল। মেঘমুক্ত নীল আকাশের বুকে সূর্যোদয় লালিমায় রাঙানো ছিল মামুনির মুখ। রেজাল্ট বেরোনোর পর আবার গিয়েছিলাম মামাবাড়ি। ততদিনে মামুনি 2 মাসের পুরনো বউ, শরীরে 8 পৌরি শাড়ি জড়িয়ে মন দিয়ে সংসার করছে। বড় মামার রোজগার ভারী, বড় মামির মেজাজের সমতুল্য। দিদা বয়সের ভারী কাবু, মামুনির ঘাড়ে দায় দায়িত্ব। ছুটে ছুটে সবার মতামত নিয়ে কাজ করে যাচ্ছে। মা বোধহয় একবার বলেও ফেলেছিল, ছোট বউ এখনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার পায়নি। দিদা মুখ বেঁকিয়ে বলেছিল, ছোট ঘরের মেয়ে এমন একটি সংসার পেয়ে বর্তে গেছে, না হলে ওর সঙ্গে ঘর করতে পারে। এমন কথা শুনে সেদিন মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিছুতেই বোধগম্য হচ্ছিল না সেই ঘর করতে পারাটা মামুনির সাফল্য নাকি ব্যর্থতা। এর মধ্যে আমাদের বাড়ি আসার নিমন্ত্রণ করা হয়েছিল সস্ত্রী অরু মামাকে, আসেনি। শুনেছিলাম দিদা নাকি মামুনিকে নিয়ে আসতে চেয়েছিল, মামুনি রাজি হয়নি। পরের বার মামাবাড়ি গিয়ে মামুনির রাজি না হওয়ার কারণটা জানবো বলেই ওদের ঘরে গিয়ে ঢুকেছিলাম একান্তে। মামুনি কি সুন্দর করে সাজিয়ে রেখেছিল ঘরটা। বলেছিলাম, এতদিনে মনে হচ্ছে এটা কোনো শিল্পীর ঘর। মামুনি স্নিগ্ধ সকালের মতো হেসেছিল। আমি অভিমানে গাল ফুলিয়ে জানতে চেয়েছিলাম, দিদার সঙ্গে আমাদের বাড়ি গেলে না কেন? মামুনির মুখে উত্তর জোগানোই ছিল, তোর অরু মামার খারাপ লাগতো। এর প্রতি উত্তর দেওয়ার মতো বয়স বা অভিজ্ঞতা তখন আমার হয়নি। হয়তো বলতে চেয়েছিলাম,
তোমার খারাপ লাগেনি? আমাকে চুপ করে থাকতে দেখে কি যেন ভেবে মামুনি বলেছিল, চল স্টুডিওতে যাবি। এবার আমি বলেছিলাম, অরু মামা যদি রাগ করে। ও এখন বাড়িতে নেই, এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল চিলেকোঠার ঘরে। কত পেন্টিং, যেন ঘরময় অরু মামা ছড়িয়ে আছে। অথচ বাড়িতে লোকটার অস্তিত্ব কেউ স্বীকার করতেই চাইতো না। অনেকগুলো ছবি সরিয়ে একটা গাছের ছবি বের করে এনেছিল মামুনি। ফুটি ফাটা রুক্ষ মাটিতে দাঁড়িয়ে আছে একটি মরা গাছ, পাতা শূন্য, শাখাগুলো রিক্ত হাতের মতো আকাশের দিকে বাড়িয়ে। নিঃসন্দেহে সুন্দর ছবি, তবু জানতে চেয়েছিলাম, এটা কি? ভালো করে খুঁটিয়ে দেখো। অনেক সময় নিয়ে দেখার পর একটা অবয়ব যেন স্পষ্ট হচ্ছিল। কাণ্ডটার মধ্যে যেন এক নারীর দেহভঙ্গিমা ফুটে উঠেছে। আমি ছবি বুঝি না, তবু মনে হয়েছিল দুবাহু ঊর্ধ্বে তুলে আকাশের কাছে অসহায় আরতি জানাচ্ছে এক রমণী। সে যেন সর্বশক্তি দিয়ে শিকড় উপড়িয়ে মুক্ত হতে চায়। মামুনির বোধহয় কিছু বলার ছিল, কিন্তু সেই মুহূর্তে দিদার ডাক শুনে ওই ঘর থেকে বের হয়ে এসেছিলাম। মামুনির কথা আর শোনা হয়নি। এরপর মামুনি আসছিল যাচ্ছিল, খাবার পরিবেশন করছিল। বিজ্ঞান নিয়ে পড়বো না শুনে অনেকেই ধমকাচ্ছিল, আমিও হিমশিম খাচ্ছিলাম এটা বোঝাতে যে প্রয়োজন আর পছন্দ সবসময় মিলমিশ খায় না। হয়তো মায়ের খারাপ লাগছিল, সেই জন্য প্রসঙ্গ বদলানোর জন্য কিনা জানি না। মা সকলের মাঝে মামুনিকে হঠাৎ জিজ্ঞেস করে বসেছিল, হ্যাঁ গো, অরু তোমার কোনো ছবি টবি এঁকেছে? আমি চকিতে একবার মামুনির মুখের দিকে তাকিয়েছিলাম। কি অদ্ভুত! মামুনি আমাকে চোখ দিয়ে ইশারা করে মুখে বলেছিল, আঁকবে। আমার কেমন যেন মনে হয়েছিল মামুনি ভাবছে ওই গাছের অবয়ব ওকে মনে করেই এঁকেছে অরু মামা। তাহলে সকলের সামনে স্বীকার করলো না কেন? লজ্জা নাকি দ্বিধা? শুধু আমাকেই বা দেখালো কেন? ভাবনাগুলো মাথায় নিয়ে সেদিন বাড়ি চলে এসেছিলাম। পড়ার চাপ বেড়ে যাওয়ায় এরপর অনেক দিন মামা বাড়ি যাওয়া হয়নি। তখনও মোবাইল আসেনি। দু একবার ল্যান্ডলাইনে ফোন করেছিলাম। ফোন বরাবর বড় মামিই ধরতো। মামুনিকে রেখে দিতে বলে লাভ হতো না। ও ব্যস্ত আছে রে, পরে করিস, বা কিছু বলতে হবে জানতে চেয়ে ফোন রেখে দিত। মামুনির সঙ্গে আবার দেখা হয়েছিল অরু মামার ছেলের অন্নপ্রাশনে। অরু মামার ছেলে বলেই সকলে আলোচনা করছিল। ছেলেটি যে মামুনিরও সবাই যেন ভুলে যাচ্ছিল বারবার। খুব ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। দিদার মুখে শুনেছিলাম বড় মামা খরচ করে অনুষ্ঠান করতে চেয়েছিলেন, মামুনি রাজি হয়নি। বড় মামি ব্যঙ্গ করে বলেছিল, বড্ড দেমাক। আমি কেন জানি মনে মনে খুব খুশি হয়েছিলাম। সেদিন কি সুন্দর লাগছিল মামুনিকে, ছেলে কোলে রাজেন্দ্রাণীর মতো লাগছিল। কপালে বড় লাল সিঁদুরের টিপ, ঝুড়ো সিঁদুর নাকের উপর এসে পড়েছিল। চেহারা একটু ভাঙনের চিহ্ন থাকলেও সেটা তেমন নজর কাড়া ছিল না, হয়তো ছেলে সামলানোর ধকলে। হাসি মুখে সকলকে 7 রাজার ধন এক মানিক দেখাচ্ছিল আর বলছিল, বড্ড মানাওটা হয়েছে, একদণ্ড তিষ্ঠতে দেয় না। তর্ক চলছিল ছেলে কার মতো দেখতে হয়েছে সেই নিয়ে। দু একজন বাদে ভোট পড়ছিল অরু মামার পক্ষে। মামুনিও হেসে হেসে সেদিকেই সায় দিচ্ছিল। দুধ সাদা দেওয়ালে পানের পিক ফেলে ছোট মাসি সেই সময় বেমক্কা জানতে চেয়েছিল, অরু তোমার কি কি ছবি আঁকলো, দেখালে না? মামুনির চোখে তখন দুপুর রোদের গনগনে আগুন। সেই আগুন হাসিতে মাখিয়ে বলেছিল, আমার বাপু এই কোলের ছেলে সামলে ছেলের বাপ কি এঁকেছে দেখার সময় হয় না। বড় মামি বলেছিল, ওর একারই তো ছেলে হয়েছে বাপু। সেদিনই প্রথম আমার মনে হয়েছিল সদা হাস্যময়ী মামুনিকে অপদস্থ করবে বলেই সকলে ওর ছবির প্রসঙ্গ তোলে। মামুনিও যেন পণ করেছিল কিছুতেই হার স্বীকার করবে না। তবে সেদিনও এক ফাঁকে মামুনি আমাকে একটা ছবি দেখিয়েছিল, অরু মামার আঁকা সূর্যোদয়ের ছবি।
বলেছিল, সূর্যটা দেখ, কি মনে হয়? মামুনির মুখের দিকে তাকিয়ে বলে ফেলেছিলাম, ঠিক তোমার কপালের টিপের মতন। কি যে খুশি হয়েছিল, যেন এটা শোনার জন্যই মুখিয়েছিল। আমার থুতনি ধরে আদর করে বলেছিল, সোনা মেয়ে। কি জানি ওই সূর্যটা দেখে মামুনি এমন টিপ পড়তো, নাকি অরুমামা সত্যি আকাশের বুকে মামুনির টিপ এঁকেছিল। আমি তখন মনে মনে খুব চাইতাম অরুমামা যেন মামুনির অন্তত একটা ছবি আঁকে। মামুনির ছেলের নাম রেখেছিল অঙ্কন। অঙ্কনের বড় হওয়ার খবর শুনতাম মায়ের মুখে, কলেজ হোস্টেলে বসে। অঙ্কন যখন 4 বছরের, দিদা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন সে সময়। জীবনের খেলা শেষ হয়ে গিয়েছিল তার। তখন আবার কয়েকদিনের জন্য মামাবাড়ি গিয়েছিলাম। দিদার পারলৌকিক কাজ মিটিয়ে আমরাও বাড়ি ফিরে আসার আগে একটু গল্পগুজব করছিলাম। তখন কে যেন আবার তুলেছিল সেই ছবি আঁকার প্রসঙ্গটা। তবে সেবারের লক্ষ্য অঙ্কন। বলেছিল, অঙ্কন নিশ্চয়ই ওর বাবার মতো সুন্দর ছবি আঁকবে, তখন ওর মায়ের একটা ছবি এঁকে দেবে। সেবারও মামুনি হেসেছিল, সারা মুখে সূর্যাস্তের ম্রিয়মান আলোর লালিমা মেখে বলেছিল, আমার ছেলেকে আঁকা শেখাবো না। সে কি? কেন? যার নাম অঙ্কন সে আঁকবে না? এমনই এক ঝাঁক প্রশ্ন এসে ধাক্কা মেরেছিল সজোরে। মামুনির মনের দরজা খোলেনি। আমিও দাঁড়িয়েছিলাম বন্ধ দরজার এপারে। ভেতরে ঢোকবার জন্য ছটফট করছিলাম। তাই হয়তো মামুনিকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে একান্ত বলেছিলাম, মামুনি, আর কোনো ছবি দেখাবে না? মামুনি দেখিয়েছিল একটা ছবি। জঙ্গলের মধ্যে প্রবেশ করছে এক নারী। পেছন থেকে তার হলুদ রঙের শাড়ির আঁচল, মাথার চুল আর পায়ের পাতা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বলেছিলাম, এটা তুমি? অন্যদিকে মুখ ফিরিয়ে মামুনি বলেছিল, ঠিক এরকম একটা হলুদ শাড়ি আমার ছিল। আরও অনেক কথা বলতে ইচ্ছে করছিল, মামুনি কষ্ট পাবে বলে বলিনি। অরুমামার সঙ্গে দেখা করিনি, খুব রাগ হয়েছিল। একটা পূর্ণাঙ্গ ছবি এঁকে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? মামাবাড়িতে গেলেই বিষয়টা মাথা চাড়া দিয়ে উঠত, পুকুরের মাঝে ঢিল ছোড়ার মতো। সাময়িক আলোড়ন তুলে সে তরঙ্গ মিলিয়ে যেত নিমেষেই। দিদার মৃত্যুর পর সচরাচর মামাবাড়ি যাওয়া হতো না। মায়ের মুখেই টুকটাক খবর পেতাম মামুনির। খুব নাকি জেদি আর খিটখিটে হয়ে গেছে। অরুমামার সঙ্গে এক ঘরে থাকে না, দিদার ঘরে ছেলেকে নিয়ে শোয়। এইসব। মামাতো দিদির বিয়েতে গিয়ে আবার দেখা হয়েছিল মামুনির সঙ্গে। দেখেছিলাম শরীর বেশ ভেঙে গেছে, চোখের তলায় কালি, শুধু মুখের হাসিটা অম্লান। ভিড়ের মাঝে আলাদা করে কোনো কথা হয়নি। অঙ্কন তখন বছর 10। দিদি দিদি করে কথা বলছিল। এরপর আমার যখন বিয়ে হয়, মামুনি আর আসতে পারেনি, গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। অঙ্কনকে তখন বড় মামি দেখাশোনা করত। কী অসুখ কেউ বলতে পারেনি। অঙ্কন হয়তো বলতে পারত, কিন্তু সে অসুস্থ মাকে রেখে বিয়ে বাড়ি আসতে চায়নি। বড় মামি বলেছিল, মায়ের মতো জেদি হয়েছে। আমি দূর থেকেও মনশ্চক্ষে মামুনির হাসি মুখ দেখতে পেয়েছিলাম। সে হাসিতে লেগেছিল সন্ধ্যা প্রদীপের আলো। মামুনির জীবনের প্রদীপ যখন নিভেছিল, তখন আমি স্বামীর কর্মসূত্রে ভিন দেশে থাকি। দূর থেকে মনে হয়েছিল অরুমামা তো প্রকৃতির মধ্যেই মামুনিকে এঁকেছিলেন। আজ সেই প্রকৃতির মধ্যেই মিশে গেলেন মামুনি। আলাদা অবয়বের অস্তিত্বটুকুই যা হারিয়ে গেল। মামুনি চলে যাওয়ার প্রায় বছর 10 পর দেশে ফিরেছিলাম। বড় মামা মারা গেছেন। অরুমামা তখন টুকটাক সংসারের দায়িত্ব পালন করে। তবে সবচেয়ে আশ্চর্যের যেটা মায়ের মুখে শুনলাম, অঙ্কন নাকি দুর্দান্ত ছবি আঁকে। মনে হলো মামুনি তো চায়নি তার ছেলে ছবি আঁকবে। তবে কি এতদিনে মামুনি হেরে গেল? মা বলে চলছিল, একেই বলে নিয়তি। কিছুতেই কি আটকাতে পারল? বেঁচে থাকতে রং তুলির কাছে ঘেঁষতে দেয়নি ছেলেকে, এখন দিল তো ছেলে মুখে চুনকালি লেপে। একদিন চলে গেলাম মামা বাড়ি। যৌথ সংসারের মাঝে এখন অনেকগুলো পাঁচিল, এক একটা খোপের এক এক রকম ক্ষোভ, দুঃখ, আনন্দ, সাফল্য। ছোট মামার নির্দিষ্ট খোপে মামুনির একটা ছবি টাঙানো আছে দেখলাম।
সেই হাসি মুখ, তবেই হাসি আমার চেনা। অঙ্কনের অন্নপ্রাশনের সময় তোলা হয়েছিল, হয়তো কোলে অঙ্কন ছিল। কায়দা করে সেটুকু কেটে বাদ দেওয়ার জন্য ছবিটা কেমন একপেশে। কপালে সিঁদুরের ফোঁটার উপর শুকনো চন্দন, ভালো লাগেনি। অরুমামা পাশে বসে অনেকক্ষণ কথা বলল, নিজেকে আর মামুনিকে উজ্জ্ব রেখে এটা সেটা হাবিজাবি। অঙ্কনের আঁকা বেশ কয়েকটা ক্যানভাস দেখালো। দুর্দান্ত কিছু না হলেও ভালোই আঁকে ছেলেটা। চিলেকোঠার ঘরটা এখনও অরুমামার আঁকার সরঞ্জামে ঠাসা আছে শুনলাম। দেখতে যেতে আর ইচ্ছে হয়নি। হয়তো সেখানে কোনো ক্যানভাসে আঁকা আছে এক পাটি জুতো বা মাথার খোপা। মামুনি থাকলে সেগুলো দেখিয়েই বোঝানোর চেষ্টা করতো ওগুলো মামুনির। এরও বেশ কয়েক বছর পর, তখন আমার নিজের মা বেশ অসুস্থ। বেশ কিছুদিন ছিলাম মায়ের কাছে। অঙ্কন ততদিনে ভালো চাকরি করছে আর শখে ছবি আঁকছে। ওর একক প্রদর্শনীর খবর পেলাম। শহরের নামী স্টুডিওতে প্রদর্শনী হচ্ছিল। না, আমাকে কেউ ডাকেনি। আমিও কাউকে কোনো খবর না দিয়ে নিজেই হাজির হয়েছিলাম প্রদর্শনী দেখতে। অরুমামা বসেছিলেন এক কোণে, অঙ্কন ব্যস্ত ছিল। দুজনের কেউই আমাকে খেয়াল করেনি। ছবিগুলোর দিকে তাকিয়ে চমকে উঠেছিলাম। দেয়াল জুড়ে টুকরো টুকরো অজস্র ছবি, নারীর অবয়ব। দেহভঙ্গি আমার বড্ড চেনা, কিন্তু এই ছবিগুলোতে মা মা গন্ধটা নেই। এই ছবি প্রেয়সীর। কাছে গিয়ে নাম দেখার চেষ্টা করলাম। সংক্ষেপে লেখা অ.বি। অরুণ বিশ্বাস নাকি অঙ্কন বিশ্বাস? অবিশ্বাস্য। আমার বিশ্বাসের ভিত নড়ে গেল। এই ছবি অঙ্কনের হতেই পারে না। চমক আরও বাকি ছিল। আমার চোখ তখন টিকটিকির মতো এ দেওয়াল ও দেওয়াল ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে যেখানে সে স্থির হলো, সেখানে আমিও স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম। স্টুডিওর ঠিক মাঝের দেয়ালে সব থেকে বড় ফ্রেমে জ্বলজ্বল করছিল মামুনি। এমন সুন্দর মামুনির পোর্ট্রেট এঁকেছে অঙ্কন। মামুনির মুখে লেপে দিয়েছে মধ্যরাতের জ্যোৎস্নামাখা দিগ্বিজয়ী হাসি। আনন্দে শিহরিত হতে গিয়ে কুঁকড়ে গেলাম কোথায়। মনে মনে বললাম, কেন ঈশ্বর, কেন? কিছুদিন আগে এই ছবি আঁকা হলো না কেন? আর যদি আঁকাই হলো, তবে মামুনিকে বাঁচিয়ে রাখলে না কেন? তাছাড়া মামুনির এমন রূপ অঙ্কন দেখলই বা কখন? ওর জ্ঞান হতে হতে তো মামুনি শয্যাশায়ী হয়ে পড়েছিল। সবটাই কল্পনা নাকি? মনে মনে উত্তর খুঁজতে গিয়ে কখন যেন পায়ে পায়ে হাজির হয়ে গিয়েছিলাম অরুমামার পাশে। মামার চোখ দুটো অসম্ভব চকচক করছিল। এই ঔজ্জ্বল্য যদি সাফল্যের আনন্দে হয়, তবে সাফল্যটা কার? নিজের নাকি সন্তানের? মামাও বোধহয় আমাকে লক্ষ্য করলো, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে এমন কুঁকড়ে গেল কেন? ভয়, লজ্জায় নাকি অসহায়তায়? ততক্ষণে চোয়াল শক্ত হয়ে উঠেছে আমার। অনেক দিন ধরে জমিয়ে রাখা কয়েকটা প্রশ্ন নিষ্ফল আক্রোশে আছড়ে পড়তে চাইছে জনসমক্ষে। কোনো রকমে নিজেকে সামলে বললাম, মামা, পুরনো ফেলে আসা সময়কে আমরা কেউই ছুঁতে পারবো না। তবু মাঝের দূরত্বটুকু পেরিয়ে গেল নিমেষেই। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে মামা বলল, আমার আঁকার বিষয় প্রকৃতি ছিল রে, অঙ্কনের বিষয় অবয়ব। বাইরে কোথাও একটা বাজ পড়ল। দুর্যোগের পূর্বাভাস ছিলই, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। ক্যাবও পেয়ে গেলাম প্রায় সঙ্গে সঙ্গে। বাড়ি ফিরে এক কাপ গরম চা খেতে হবে, মাথাটা ধরে আছে। ঝড় থেমে এখন বৃষ্টি শুরু হয়েছে। অঝোর ধারায় প্রকৃতি ভিজে চলেছে অসহায় নির্বিকার চিত্তে। অরুমামা, অঙ্কন, ওরা, বৃষ্টি কি ওদের ছুঁয়েছে? এরপর হয়তো অরুমামা বৃষ্টির ছবি আঁকবে। মামুনি থাকলে বলতো, দেখ কেমন কান্না ঝরে পড়ছে। তারপর হয়তো আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। কিন্তু আমি তো মামুনিকে কাঁদতে দেখিনি। বৃষ্টির ফোঁটাগুলো সজোরে আছড়ে পড়ে নিজের অবয়বকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে ক্রমশ।